বেড়াতে যাওয়ার প্রসঙ্গে কাশ্মীর নামটা শুনলেই যেন মনের মধ্যে তৈরি হয় এক অদ্ভুত মাদকতা। একদিকে ফুল আর বরফে ঢাকা এক অপূর্ব উপত্যকার মাঝে ডাল লেকে শিকারায় ভেসে বেড়ানোর অসামান্য অনুভূতি, আর অন্যদিকে বিভিন্ন কাশ্মীরি খাওয়া দাওয়ার সাথে এখানকার মানুষদের সম্পূর্ণ ভিন্ন ধরনের জীবনযাত্রা যেন বারবার টেনে নিয়ে আসে এই হাসিন বাদিয়াতে। জীবনে যদি একবার অন্তত কাশ্মীরে আসেন, তাহলে কাশ্মীরি যেন আপনাকে বারবার নিজের কাছে টেনে নিয়ে আসবে। বছরের বিভিন্ন সময়ে আপনার চোখের সামনে মেলে ধরবে তার বিভিন্ন রূপ। এপ্রিল মে মাসে ফুলে ভরা কাশ্মীর এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে হলুদ চিনার পাতায় রঙিন কাশ্মীরের মোহময়ী রূপের পাশাপাশি একবার যদি শীতকালে কাশ্মীরে ঘুরে যান, তবে মনে হবে এ যেন সত্যিই এক স্বর্গদর্শন। চলে আসবে, যা প্রকৃতির রূপ না, মানে সত্যি পাগল পাগল লাগছে আমাদের। সাদা বরফের চাদরে ঢাকা শীতের কাশ্মীরের এই স্বর্গীয় সৌন্দর্য অনুভব করতে ডিসেম্বরের শেষ সপ্তাহে আমরা কাশ্মীর ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এর আগের 4টি পর্বের বিভিন্ন ভিডিওতে কাশ্মীরের শীতকালের এই অপরূপ সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরেছি, আর সেই ভিডিওগুলি যারা দেখেছেন তারা নিশ্চয়ই একমত হবেন যে এই সময়ে কাশ্মীরের সৌন্দর্য যে কোনো বিদেশি দৃশ্যপটকেও হার মানাবে। শীতকালের এই বরফে ঢাকা কাশ্মীরের বিভিন্ন ভিডিওগুলির প্লেলিস্টের লিংক উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ভিডিওগুলি থেকে অন্য রূপে কাশ্মীরকে দেখার অনুরোধ রইল। এর আগের পর্বগুলিতে সোনমার্গ, গুলমার্গ এবং বরফ জমা ডাল লেকের জলে শিকারা ভ্রমণ সেরে নিয়ে 30শে ডিসেম্বর রাত্রি প্রায় 6:30টার সময় আমরা পহেলগামে এসে পৌঁছালাম। আমরা পহেলগামে এসে পৌঁছালাম, ঘড়িতে এখন সময় 6:30। এই হলো রুম, পহেলগাম রিট্রিটের। এটা ডাবল বেডরুম। বুবু এসেই জানলা খুলতে শুরু করেছে। কি দারুণ বাইরেটা দেখাচ্ছে, একটু দেখো, অসাধারণ। ও চোখ খুললেই বরফ, দারুণ দারুণ, এক্সিলেন্ট। আচ্ছা, ঘরের অন্যান্য জায়গাগুলো দেখাই। হ্যাঁ দেখাও। এইদিকে হচ্ছে ডাবল বেড, তার সাথে কুশন দেওয়া রয়েছে, পিলো, এখানে ব্ল্যাঙ্কেট, দুদিকে দুটি সাইড টেবিল রয়েছে। এইখানে এসি কাম হিটার দুটো হিসেবেই কাজ করে। এইদিকে আয়না, এইখানে ডেস্ক, কমপ্লিমেন্টারি জলের বোতল, এখানে টি কফির শেষে কাপ, গ্লাস, এগুলো সবই রয়েছে। এইখানে ডাস্টবিন, এইখানে ইন্টারকম, আর এইদিকে রয়েছে টিভি, এইখানে সাইডে র‍্যাক রয়েছে, খুব সুন্দর, আর এইদিকে ওয়ার্ড্রব, হ্যাঙ্গার। বাথরুমটা অসম্ভব সুন্দর, আর সর্বোপরি হচ্ছে এই হোটেলটার যেটা দেখলাম, যেমন সুন্দর সাজানো তেমন পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝকঝক করছে। যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে যেন এক্ষুনি পরিষ্কার করে দিয়ে গেছে। আর আমার তো প্রায়োরিটি হচ্ছে পরিষ্কার। এই হচ্ছে বাথরুম। এইদিকে শাওয়ার চেম্বার আলাদা করে রয়েছে, শাওয়ার, এখানটাতে হট অ্যান্ড কোল্ড ওয়াটার, এদিকে আয়না, বেসিন। পহেলগামও জমে যাবে সব দিক থেকে। এই হলো পহেলগাম রিট্রিটের রুম। এই হোটেলটা এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে সেরা, মানে শ্রীনগর থেকেও ভালো। আমরা দুটি রুম নিয়েছি, আমার এবং বুবুর জন্য একটি, এবং আমাদের 2 মেয়ের জন্য আরেকটি রুম। এই রুমটি হলো রাই এবং মোমের রুম। একই রুম। রাই, ঠিক আছে তো রুম? আসলে এবারে আমরা এই শীতকালে কাশ্মীর ভ্রমণের ক্ষেত্রে আমরা তো জানতামই যে মাইনাস টেম্পারেচার হবে, প্রচণ্ড বরফ হবে। সেই কারণে আমরা কয়েকটা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে হোটেল নির্বাচন করেছি। একটা হচ্ছে যে
হোটেলের রুমগুলি হতে হবে সেন্ট্রালি হিটেড। নাম্বার 2 হচ্ছে হোটেলে গরম জলের ভালো ব্যবস্থা থাকতে হবে, মানে রানিং হট ওয়াটার সার্ভিস যাতে ভালো থাকে সেটার দিকে নজর দিয়েছি। আর একটা হচ্ছে যে হোটেলে ওয়াইফাই যাতে ভালোভাবে থাকে। তো এই ক্রাইটেরিয়াগুলোর উপরেই আমরা স্পেশালি নজর দিয়েছি। এবং তার সাথে লোকেশনটা তো একটা ফ্যাক্টর বটেই, কিন্তু লোকেশনের থেকেও শীতকালে কিন্তু এই বিষয়গুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদের হোটেলের রেট কিছু কিছু ক্ষেত্রে আমাদের বেশিও পড়েছে, 2-1 হাজার টাকা করে বেশি পড়েছে, কিন্তু যেহেতু বাচ্চাদের নিয়ে আসছেই, সবাইকে নিয়ে, সেই কারণে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমাদের এই যে পেহেলগাম রিট্রিট, এতে আমরা এই 2টি রুম নিয়েছি। এই 2টি রুমে আমাদের পার রুম পড়েছে 5,000 টাকা করে পার নাইট। আর এই পেহেলগাম রিট্রিট, এই হোটেলটি মূল পেহেলগাম যে মার্কেট এরিয়া সেখান থেকে প্রায় 13 কিলোমিটার মতন দূরে, একেবারে লিডার নদীর ধারে, রিভার র্যাফটিং পয়েন্ট একেবারে ঠিক তার সামনে। মানে এটাই এখন পেহেলগামের বলতে গেলে একেবারে প্রাইম স্পট। এই জায়গাটাতেই সব থেকে ভালো ভালো হোটেলগুলি এই জায়গাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এখানে আমাদের রুম রেন্টের সাথেই ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড। আমরা এখন ডিনার করতে এসেছি। এখানে বুফে সিস্টেম ডিনারের, এই যে ওরা সবাই খাবার দিচ্ছে। এখানে বিভিন্ন আইটেম রয়েছে, প্লেন রাইস, জিরা রাইস, কাশ্মীরি রাজমা, मेथी मलाई मटर, ওকে, पालक पनीर, পাইনাপল syrup, sweet. ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড নন ভেজ আইটেম? Separate there. ওকে, Chicken masala. চিকেন মশলা, নন ভেজ আইটেম। তাহলে বিভিন্ন রকম আইটেমই রয়েছে এখানে। ডিনারের বেশ অনেক রকম আইটেমই রয়েছে। তো আমরা এখন ডিনার করে নিই, আর তারপরে আমরা গিয়ে শুয়ে পড়বো, কেননা কালকে আমরা পেহেলগামের বিভিন্ন জায়গা সাইট সিইংয়ে বেরোবো। আজকে 31শে ডিসেম্বর 2024, বছরের শেষ দিন। আমরা পেহেলগামে রয়েছি। গতকাল রাত্রে আমরা পেহেলগামে এসে পৌঁছিয়েছিলাম, আর আজকে আমরা পেহেলগামের বিভিন্ন জায়গা সাইট সিইং করতে বেরোবো। এখন ব্রেকফাস্ট করব, তারপরে সাইট সিইংয়ে যাব। আর আমাদের হোটেলের সামনেটা দেখুন, এই হোটেলের সামনের জায়গা কীরকম বরফ হয়ে রয়েছে দেখুন, চারিদিকে বরফ। এই যে সামনে পাহাড়, আর এই সামনের এই জায়গাটা দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী। এইখানটাতে হচ্ছে আমাদের রুম। এই যে সবাই ব্রেকফাস্ট করতে বসে আছে। আমি এখানে নিয়েছি বাটার টোস্ট, আর এরা নিয়েছে সব পুরি, আর তার সাথে ছোলা। এই যে দেখুন লিডার নদী এখন পুরো জমে বরফ হয়ে রয়েছে, সামান্য একটু ধারা বয়ে যাচ্ছে এই অংশটাতে, আর ওই পারে পাহাড়, আর এই লিডার নদীর পারে রাস্তা, আর এইখানে হচ্ছে আমাদের হোটেল। আজকে আমরা পেহেলগামের সাইট সিইং করব, সেটা আগেই বললাম। এখানে আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি, এই 3টি জায়গা আছে, আর তাছাড়া বৈশারণ ভ্যালি আরেকটি জায়গা। আসলে এই 3টি জায়গার জন্য একটি প্যাকেজ হয়, অর্থাৎ প্রথমে যে 3টি জায়গা বললাম আরু, বেতাব এবং চন্দনবাড়ি, এর জন্য একটি প্যাকেজ হয়, এবং বৈশারণ ভ্যালির জন্য আলাদা। আর এই যে জায়গাটিতে আছি আমরা, এই জায়গাটির নাম হচ্ছে শ্রীচন। তো আপনাকে এখান থেকে এসেও গাড়ি পিক আপ করে নিয়ে যাবে, কিন্তু তাতে আমার মনে হলো রেটটা একটু বেশি পড়বে। তো আমি এখন যাচ্ছি পেহেলগাম মার্কেট এরিয়াতে। আমি কালকে দেখলাম বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন রকম রেট রয়েছে। আসলে এইখানে আমি মানে থাকলে তো আমার গাড়িটি বসেই থাকবে, একদিনের জন্য তো আমাকে গাড়ির ভাড়া গুনতেই হবে। তো সেইখানে আমি এখান থেকে যেখানে আছি সেখান থেকে 13 কিলোমিটার দূরে মার্কেট এরিয়াতে গিয়ে যদি সেখান থেকে কিছুটা কমে পাওয়া যায়, সেই চিন্তা করেই আর কি আমি এখন পেহেলগাম মার্কেট এরিয়াতে যাচ্ছি। সেখানে গিয়ে এই 3টি জায়গার জন্য প্যাকেজের গাড়ি আমি ঠিক করব। भाई साहब हम ये नदी के पार नहीं रुकेंगे। हाँ ये नदी के पार नहीं रुकेंगे। নদীর ধারে ছবি তুলবি? हाँ नदी के पास नदी किनारे नदी
नदी किनारे मुझे पिक्चर चाहिए। এই পহেলগাম থেকে অমরনাথের যাত্রা শুরু হয়, আর এই পহেলগামের সামনে যে চন্দনবাড়ি রয়েছে সেই চন্দনবাড়ি থেকেই মূল যাত্রা শুরু হয়। কিন্তু এই পহেলগামের এখানে যাত্রার রেজিস্ট্রেশন, তারপরে এখানে যাত্রার ক্যাম্প, এইগুলো তৈরি হয়। এটা প্রতি বছর জুন মাসের 1 তারিখ থেকেই সাধারণত শুরু হয়, তো এই বছরও হয়েছিল। এবং তার যে ক্যাম্পগুলি, সেই ক্যাম্পগুলি রয়েছে, তারপরে রেজিস্ট্রেশনের জায়গা সেইগুলি রয়েছে। পহেলগামের বিভিন্ন জায়গাগুলি সাইট সিইং করার জন্য এইখানে ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। এইখানে এদের ফিক্সড রেট, এইখান থেকে আপনি গাড়ি বুকিং করতে পারেন। আপনার দলের লোক সংখ্যা অনুসারে আপনি গাড়ি বুকিং করবেন। এখানে বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন রকম রেট রয়েছে, মানে ক্রিস্টা রয়েছে, ইনোভা, জাইলো, ট্রাভেরা, সুমো, ডিজায়ার, ইটিওস, বিভিন্ন রকম গাড়ি রয়েছে, তার বিভিন্ন রকম রেট রয়েছে। কাজেই এইখানে রেট চার্ট আমি যতটা ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব দেখাচ্ছি। আমরা এখানে ইটিওস গাড়ি নিলাম। ইটিওস গাড়ির রেট হচ্ছে 2250 টাকা। আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ির জন্য ওনারা বললেন যে আজকে সমস্ত জায়গাতেই যাওয়া যাচ্ছে। আর একটা কথা, যে এখানে আপনি ঘুরে এসে তারপরে পেমেন্ট করবেন। এখানে কিন্তু আগে থেকে পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। এখানে আপনাকে গাড়ির নাম্বার এবং ড্রাইভার দিয়ে দেবে, আপনি সেই অনুসারে ঘুরে এসে পেমেন্ট করবেন। গাড়িটা আচ্ছা, এই ট্রিপে প্রতিটি জায়গার জন্য 1 ঘন্টা করে সময় বরাদ্দ, মানে আরু ভ্যালির জন্য 1 ঘন্টা, বেতাব ভ্যালির জন্য 1 ঘন্টা এবং চন্দনবাড়ির জন্য 1 ঘন্টা। এই সময়ের ছাড়াও যাতায়াতের যে সময়টা সেটা কিন্তু এর ভেতরে ধরা হবে না। ওই স্পটগুলির জন্য শুধু 1 ঘন্টা করে। এর থেকে যদি আপনারা অতিরিক্ত সময় নেন তাহলে প্রতি ঘন্টার জন্য অতিরিক্ত 400 টাকা করে দিতে হবে। আর তা না হলে এই 2250 টাকার মধ্যেই আপনার পুরো এই সাইট সিইংটি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যাত্রা শুরু করেছি। এখন ঘড়িতে সময় 11:43। এই এরিয়াটাতে আমন্ড, ওয়ালনাট এই সকল গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই যে আমরা গ্রামটির মধ্য দিয়ে এখন যাচ্ছি, এই গ্রামটির নাম হচ্ছে ফ্রিসল্যান্ড। এই গ্রামটি এই পথের, মানে অমরনাথ যাত্রার পথের একেবারে শেষ গ্রাম। এনারা বলেন যে শিবজি যখন অমরনাথ যাত্রা করেছিলেন সেই সময় তিনি এইখানে অবস্থান করেছিলেন।
এইখান থেকে অমরনাথ যাত্রা পায়ে হেঁটে শুরু হয়। এই যে লেখা রয়েছে ওয়েলকাম টু শ্রী অমরনাথজি যাত্রা। আমরা চন্দনবাড়ি এসে পৌঁছালাম, চারিদিকে বরফ। এইখানে এসে কিরকম লাগছে সেটা পরের কথা, কিন্তু আসার রাস্তাটা এত অসাধারণ রাস্তা, মানে চিন্তা করা যায় না, পুরো ধপধপে সাদা। আমাদের প্রচন্ড কপাল ভালো, এই দুদিন ধরে পুরো রাস্তা বন্ধ ছিল, আজকেই খুলেছে। আর তেমন রোদ উঠেছে, অসম্ভব সুন্দর লাগছে। আকাশ নীল আর নিচটা পুরো সাদা, দুর্দান্ত। তবে এইখানে এসে নামার সাথে সাথে আপনাদের অনেকেই এসে বলবে জুতো পরার জন্য, এখানকার বরফের মধ্যে দিয়ে যাওয়ার জন্য, তারপরে স্লেজ গাড়ি করে যাওয়ার জন্য। আমরা কিছুই নিইনি, আমাদের কাছে যা জুতো আছে তাতে এখানে যতটুকু বরফ রয়েছে আমাদের জুতো নেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না, আমরা এমনিই চলে যাচ্ছি। জুতোর জন্য প্রথমে 300 টাকা চাইছিল, তারপরে দেখলাম সেটা আমরা হেঁটে যাচ্ছি, আমাদের পেছন পেছন আস্তে আস্তে 100 টাকায় নেমে এলো। আসলে এগুলো স্থানীয় মানুষের রুজি রোজগার, তার উপরে আপনারা প্রয়োজন অনুসারে নেবেন, বিরক্ত হবেন না, কেননা এখানকার মানুষজন সত্যিই খুবই দরিদ্র মানুষ, এনারা এই সকলের উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন। এই হচ্ছে অমরনাথ যাত্রার পথ। এত বরফ হয়ে রয়েছে, এরপরে আর যাওয়া যাচ্ছে না সেরকম ভাবে। এত বরফ দেখছি, এত বরফ দেখছি, সত্যি মানে চক্ষু সার্থক। এই সময়ে কাশ্মীরে আসা অসাধারণ, অসাধারণ। এখন আমরা চন্দনবাড়ি থেকে ফিরে যাচ্ছি। চন্দনবাড়িতে মোটামুটি 1 ঘন্টা মতোই থাকলাম, কিন্তু এরা ছবি তুলেই অর্ধেক সময় কাটিয়ে দিল। মনের সুখে ছবি তুলে গেছে এরা 3 জনে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু পারার তুলেছি। তবে এখানের থেকে মেইনলি অমরনাথের যাত্রাটি শুরু হয়, এটাই এই জায়গার বিশেষত্ব। প্রাকৃতিক দৃশ্য চারিদিকে অসাধারণ, খুব ভালো লাগলো। আভি কাহা যা রহে? এখন আমরা যাব বেতাব ভ্যালি। ওই যে দেখুন, এখনো ছবি তুলছে দাঁড়িয়ে। আমরা এসে পৌঁছলাম বেতাব ভ্যালিতে। এই যে বেতাব ভ্যালির এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে প্রবেশের জন্য লাগে পার হেড 100 টাকা করে। ভেতরে ওই মানুষে টানা স্লেজ গাড়ি আছে, তাতে করে আপনারা ঘুরতে পারেন, পায়ে হেঁটেও ঘুরতে পারেন। তো আমরা পায়ে হেঁটেই ঘুরবো। অন্য সময় এই বেতাব ভ্যালি একরকম, আর এই শীতকালে অন্যরকম, সম্পূর্ণ বরফে ঢাকা। অন্য কিছুই বলার নেই, শুধু বরফে ঢাকা বেতাব ভ্যালিকে দেখানো ছাড়া। বিভিন্ন সময় বিভিন্নভাবে তো দেখেন, দেখুন যে সাদা বেতাব ভ্যালির কি দৃশ্য। কে নাম ইসকা? সলমান। আচ্ছা, এখানকার যে স্থানীয় হরিণ, পাহাড়ি হরিণদের পাওয়া যায়, তাদের বলা হয় হাগাম। সেই হরিণ এখানে প্রচুর পরিমাণে বিচরণ করত, তার থেকে এই জায়গার নাম হাগাম ভ্যালি ছিল। পরবর্তীকালে বেতাব সিনেমার শুটিং হয় এখানে, এবং তখন থেকে এই ভ্যালির নাম সেই অনুসারে হয়ে যায় বেতাব ভ্যালি। সানি দেওল আর অমৃতা সিংয়ের বিখ্যাত সিনেমা। पश्मीना कोट, ये पूरा सानसिल्क के रेड
ওই শ্যাম্পুর অ্যাডগুলোতে এরকম চুল থাকে, কি সুন্দর, কি সিল্কি। কি হয়েছে তোর? ছবি তোলা আয়। আর আমার ছবি তোলা, আমাকে শুধু বারবার মা বলে যাচ্ছে আমি নাকি একই ছবি হাজারবার তুলছি। আমি সবাইকে বলে বলে যে এখানে দাঁড়াও ভালো ছবি উঠবে, ওখানে দাঁড়াও ভালো ছবি উঠবে বলে বলে আমি তুলে দিচ্ছি মাকে। তারপরে আমি যখন তুলতে চাইছি ওখানেই বলছে আমি নাকি একই ছবি হাজারবার একই পোজে তুলে যাচ্ছি, আমি নাকি খুব নাটক করছি। সবই সত্যি, সবই সত্যি, কিন্তু বলবে কেন? আমি কাল চলে যাবো, একটা তুলে দাও আমাকে। কত ছবি, মানে অগন্তিক, ওর মেমোরি ফুল হয়ে যাচ্ছে, তারপরে আবার ও কিছু ডিলিট করছে, তারপরে আবার তুলছে। আমি স্নোতে পিছলাতে দাঁড়াতে আমি স্নোতে পিছলাতে ফটো ডিলিট করছি, আর তারপরে আবার ছবি তুলছি। কি করছে, কি করবে? এত সুন্দর আমি কিছু দেখিনি এর আগে। এখন বনুর টার্ন। Oh my God, pretty woman. দিল বানাচ্ছি, দিল। তুমি কি করছো? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই যে বুবু তুমি জাস্ট দাঁড়িয়ে এখানে, দেখছো? হ্যাঁ দেখছি এখানে বুবু দিল বানাচ্ছে, হার্ট। এখন সেই হার্টটা তোলার সময় ভেঙে যায় নাকি একেবারে সত্যিই হার্ট তুলতে পারে সেটা দেখা যাক। তোলো তোলো, এই 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 যে তুলেছে, এই যে হার্ট তুলে, ওরে বাবা রে, ও বাবা, হ্যাঁ ভালো করে ধরেছি। এবার দেখি, হ্যাঁ একেবারে পুরো গোটা দিল হাতে তুলে দিয়েছে, আর আমিও বেশ গোটা দিল বুবুর কাছ থেকে হাতে ধরে নিলাম। এদিকে এসো, পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলি। এই যে কি সুন্দর হয়েছে না এটা? দারুণ দারুণ সুন্দর হয়েছে। বরফের হৃদয়, ফ্রোজেন হার্ট, ফ্রোজেন হার্ট, দারুণ হয়েছে, দারুণ, দারুণ, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। দারুণ ছবি তুলে দে। বেতাব ভ্যালিতে আমরা প্রায় 1 ঘন্টা সময় কাটালাম। দারুণ সুন্দর, মানে প্রাকৃতিক দৃশ্য দেখেই না সময় কেটে যায়। এত বরফ আর তার সাথে এত সুন্দর ল্যান্ডস্কেপ, এটা দেখতে দেখতেই অনেকটা সময় কেটে যায়। অসম্ভব ভালো লাগলো বেতাব ভ্যালির, মানে এইরকম বরফাবৃত রূপ আপনারা তো দেখলেনই ভিডিওতে, দারুণ সুন্দর লাগলো। আর এরপরে আমরা যাব আরু ভ্যালির উদ্দেশ্যে। এত ঠান্ডা না, এই বারবার করে আসছি, বাইরে থেকে ভেতরে ঢুকছি, আর ঢুকে এই গাড়ির মধ্যে এই আদিল ভাইয়ার এই কাংড়ি গাড়ির মধ্যেই নিয়ে রেখেছেন। এই যে কাংড়ি, এই কাংড়ির ভেতরে চারকোল থাকে আর তার উপরে অ্যাশ দেওয়া থাকে এবং হিটটাকে ভীষণভাবে ধরে রাখে। তার মধ্যে বারবার খালি হাত সেঁকছি এরম করে, এত ঠান্ডা। ওরে বাবা রে বাবা, তোরা নিবি কেউ? না, ওরা কেউ নেবে না, কিন্তু আমি বারবার এটাকে কাজে লাগাচ্ছি। এইটা কিন্তু এখানকার লোকাল হিটার, এটা দারুণ কাজে লাগছে। থ্যাংক ইউ। শীতকালে কাশ্মীর একবার সত্যি সবার আসা উচিত before you die. You know, because I don't think anything is as beautiful as this. হতে পারে,
আরও কিছু দেখলে হয়তো মনে হবে আরও কিছু এর থেকে সুন্দর আছে, আমি আপাতত দেখিনি এর থেকে কিছু সুন্দর। বিউটিফুল, সো বিউটিফুল। সাদার মধ্যে একটা গ্রে শেড হয়ে আছে, কি সুন্দর লাগছে বাইরেটা। আবার নিচ দিয়ে লিডার নদীটা বয়ে যাচ্ছে, তো যেহেতু বরফটা জাস্ট গলছে, নদীটা একদম কালো, সাদার মধ্যে কালোর কম্বিনেশনটা কি সুন্দর যে লাগছে। মানে বাপুরে মন ভরে যাচ্ছে জাস্ট জানলার বাইরে থাকি। এটা হলো আরু ভ্যালির ছোট্ট বাজার। গাড়ি আপনাকে এই পর্যন্ত নিয়ে আসবে, এই যে দেখছেন গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে। তারপরে এইটুকু রাস্তা হেঁটে এসে এইখান দিয়ে, এই রাস্তাটা দিয়ে আপনাকে যেতে হবে আরু ভ্যালির দিকে। মোটামুটি মিনিট 5 মতন হেঁটে যাওয়ার রাস্তা। এই হচ্ছে আরু ভ্যালি, পুরো সাদা বরফে ঢাকা। না না, আমাকে ছুটতে হবে। আরে বাবারি, কি মেয়ে রে, কিভাবে বরফ ছুটছিস? উফ বাবারে বাবা। আরে গায়ে ছোড়, এ তো মাথায় ছুটছে বরফ। মানে যত রাগ আছে মনে হচ্ছে বরফ ছুঁড়ে মিটিয়ে দেবে, এমন বরফ ছুটছে সব। পুরো মাইনাস টেম্পারেচার এখানে, তার সাথে হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা, চারিদিকে এত বরফ। ও তবুও যা লাগছে না, অসাধারণ। অনিন্দকে ধরে মনে হচ্ছে বরফের মধ্যে ফেলে দিই। এই না, কিন্তু ওর কিছুই হবে না, কিন্তু ভয়েই মরে যাচ্ছে। ভয়ের জন্য না, আমার বরফ নিয়ে কত ছোড়াছুড়ি করছি, সে একবারও করবে না। সে ঠিক আছে না, আমার বরফ নিয়ে ছোড়াছুড়ির দরকার নেই। এই যে আমি বরফের মধ্যে দাঁড়িয়ে আছি, এই আনন্দই আমার অনেক। আমি এদের মতন বরফে গড়াগড়ি খেতে চাই না। আরে এই এক্সপিরিয়েন্স গুলো নিতে হয়। আপনারা যখন আসবেন অনিন্দর মতো ভয় পাবেন না, আপনারা একদম লুটুপুটি খাবেন। অবশ্যই খাবেন, কেউ আমার মতন ভয় পাবেন না, কিন্তু আমি যেরকম নির্ভয়ে এসেছি সেরকম নির্ভয়ে আসবেন। বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এবার আমরা আরু ভ্যালি থেকে ফিরে যাচ্ছি, গিয়ে দেখি যে পেহেলগামে কোথাও কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। আমরা সকালবেলায় ব্রেকফাস্টের পর শুধু বরফই খাচ্ছি, হ্যাঁ, আর কিছু খাইনি। বরফ আর ঠান্ডা হাওয়া। সত্যি কথা কি, মানে এইরকম ভাবে কাশ্মীরকে দেখতে পাবো সত্যিই ভাবিনি। মানে বুবু যখন বলল যে এইবারে শীতকালে কাশ্মীর যাব, আমি তো সত্যি কি যে একেবারে ভীষণ মানে ভয়ই পেয়েছিলাম যে শীতকালে কাশ্মীর, ওই রকম বরফ, মাইনাস টেম্পারেচার। কিন্তু এখন এসে আমার বিন্দু মাত্র আফসোস হচ্ছে না। আমিও ভয় পেয়েছিলাম, আমার ভাগ্নিও ভীষণ ভয় পেয়েছিল, কিন্তু বিন্দু মাত্র আফসোস নেই। মানে বরঞ্চ মানে থ্যাঙ্কস টু বুবু যে জোর করে আমাদের সবাইকে ধরে শীতকালে কাশ্মীরে নিয়ে আসার জন্য। এই দৃশ্য জীবনে ভুলবো না। সত্যি স্বর্গ বলতে কি বোঝায় জানি না, কিন্তু এইখানে এসে মনে হচ্ছে যে এটাই স্বর্গ। আমরা পেহেলগামের একদিকের সাইট সিইং কমপ্লিট করে এলাম, মানে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, তারপরে চন্দনবাড়ি, সেটা তো আপনারা দেখলেনই। এরপরে আমরা ভেবেছিলাম যে বৈশারণ ভ্যালি যাব। আমরা তো ঘোড়ার উপর চড়ে যাব না, এটা সবচেয়ে বড় কারণ। আর এত বরফ হয়েছে বললে আপনারা হেঁটে যেতে পারবেন না, ওই জন্য আমরা বন্ধই করে দিলাম যাওয়া। সেই যে আর সব জায়গায় একই, এই বরফ আর বরফ। তো আরু ভ্যালি, বেতাব ভ্যালি দেখেই আমাদের মন ভরে গেছে। চন্দনবাড়িও গিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে বেতাব ভ্যালি, দারুণ, সবচেয়ে ভালো। তো সেই কারণে আমরা বৈশারণ ভ্যালি গেলাম না। তবে আপনারা যখন আসবেন নিশ্চয়ই আপনারাও বৈশারণ ভ্যালি যাবেন। তো এখন আমরা এসেছি এই পেহেলগাম মার্কেটে। এইখানে আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি, কি নাম? প্যারাডাইস। প্যারাডাইস রেস্টুরেন্ট। প্যারাডাইস রেস্টুরেন্টে যাই, তারপরে কি কি খাওয়া দাওয়া নেওয়া হয় দেখাচ্ছি আপনাদের, চলুন। কি এরকম করে বলো? না না, এমন কোনো কথা না, শুধু নিরামিষ নিবি।
ये तो बोली तो वो अच्छा तो स्टार्टार तो वो हो गया কি আজকে আবার ওয়াজওয়ান? হ্যাঁ কিন্তু স্টার্টারটা ওয়াজওয়ান না, স্টার্টার হচ্ছে নর্মাল একদম চিকেন তন্দুরি, ব্যাক টু বেসিক্স। ওয়াজওয়ান আছে, মেন কোর্স আছে। আজকে ওয়াজওয়ানের আমরা দুখানা জিনিস ট্রাই করছি, সেটা হচ্ছে মাটন ইয়াকনি আর রিস্তা। রিস্তা হচ্ছে মিন্সড মিট দিয়ে মিট বল বানায়, একটা বেশ জাফরান দিয়ে ভর্তি একটা গ্রেভি। এটা একদম আইকনিক কাশ্মীরি একটা ডিশ, তো সেটা ট্রাই করছি। আর ইয়াকনি হচ্ছে একটা ইয়োগার্ট বেসড গ্রেভি, এটাও মাটন দিয়ে। আর ওদিকে আমরা কাশ্মীরি পোলাও নিয়েছি আজকে, আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। দম আলু নিয়েছি, সেটা কোনো আসেনি। আর নান নিয়েছি। অভিমাত্র, থ্যাংক ইউ। আমি রিস্তা দিয়ে খাচ্ছি প্রথমে নান, অসম্ভব সুন্দর কিন্তু টেস্ট হয়েছে। আগের বারও আমি খেয়েছিলাম রিস্তা, তো এই টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগলো, দুর্দান্ত। গ্রেভির টেস্টটা খুব ভালো, খুব ভালো। কাশ্মীরি পোলাও আর মাটন রিস্তাটা ট্রাই করছি। এই পোলাওটা আমি এত সুন্দর কখনো খাইনি এরকম। এর মধ্যে চিকেন আছে, মাটন আছে, আর খুব একটা মিষ্টত্ব আছে পোলাওটার মধ্যে, খুব সুন্দর লাগছে খেতে। আমি নান দিয়ে আমি রিস্তা নিলাম না, কারণ আমি স্যাফরান গ্রেভিটা, ওটা যেহেতু বেশি স্পাইসি হয়, আমি মিষ্টি পোলাওটার সাথে ট্রাই করতে চাই। আমি ইয়াকনি নিলাম, মাটন ইয়াকনি, অসাধারণ খেতে লাগছে। এইটা একটা আছে যে ওরা মাটন পিসেস দিলে না খুব ওই ফ্যাট লোডেড পিসেস দেয়, তো এটা একটা মানে আমার ভাল লাগে না মাটনের চর্বি, তো বনুর খুব ভাল লাগে, সো আই থিঙ্ক শি উইল এনজয় ইট মোর। কিন্তু গ্রেভির টেস্টটা অসাধারণ, খুব ভালো। ইটস ভেরি রিচ, কিন্তু রিচ হলেও একটা সাটেলটি আছে ফ্লেভারের মধ্যে, সেটা আমার খুব ভালো লাগছে। মানে ওই স্পাইসগুলো একদম মুখের মধ্যে ওরকম কাজুর স্বাদ, দইয়ের স্বাদ এভাবে লাগছে না, খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। আই রিয়েলি লাইক দ্যাট। আর তার সাথেই আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আর আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।